পাল্লাটা বেশ কিছুটা খুলে যাওয়ার পর অন্ধকার ঘরের ভেতর থেকে উঁকি মারলেন এক বৃদ্ধ। বৃদ্ধের অনেক বয়স, মাথার সব চুল একদম সাদা, বুক পর্যন্ত নেমে এসেছে তার সাদা দাড়ি, গা একদম খালি, তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। অনিকেতদের দিকে তিনি একবার তাকিয়ে দেখলেন, তারপর বিদ্যাপতিকে বললেন, ওরা কারা? ওরা কি কুম্ভের গুপ্তধন খুঁজতে এসেছে? বৃদ্ধ মনে হয় কানে কম শোনেন, তাই বিদ্যাপতি গলাটা একটু চড়িয়েই বললেন, ওরা বাঙালি, কলকাতা থেকে কেল্লা দেখতে এসেছেন। কেল্লা দেখতে? কলকাতা থেকে? কলকাতা কলকাতা সে তো অনেক দূর। আমি একবার কলকাতায় গিয়েছি। জানলার পাল্লাটা ধীরে ধীরে আবার বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে বৃদ্ধের কণ্ঠস্বরও হারিয়ে গেল ঘরের ভিতর। পার্থ অবাক হয়ে বিদ্যাপতিকে জিজ্ঞেস করল, উনি কে? কয়েক মুহূর্ত চুপ থেকে বিদ্যাপতি বললেন, উনি আমার দাদা, গণপতি। অনিকেত বলল, তাহলে আপনি যে বলেছিলেন আপনি একলা মানুষ? বিদ্যাপতি বললেন, একলাই বলা যায়, কারণ আপনারা যাকে দেখলেন তিনি থেকেও নেই। দাদা কিছুটা মানসিক ভারসাম্যহীন, খাওয়া দাওয়া এখন প্রায় ছেড়েই দিয়েছেন। চিতরেশ্বরীর দয়ায় এখনো বেঁচে আছেন। বিদ্যাপতি বাড়ির বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। মিনিট তিনেকের মধ্যেই বিদ্যাপতির টাঙা চেপে অনিকেত পার্থ বেরিয়ে পড়ল কেল্লা দেখতে। বিদ্যাপতির টাঙা প্রথমে এসে থামল কুম্ভ প্রাসাদের সামনে। অনিকেতদের নিয়ে হাঁটতে হাঁটতে ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে ঢুকতে তিনি বললেন, এই প্রাসাদ সম্ভবত মহারানা সমর সিংহের আমলে। আলাউদ্দিনের আক্রমণে একবার ধ্বংস হয় এই প্রাসাদ। মহারানা হাম্বির ও তারপরে মহারানা কুম্ভ প্রাসাদের সংস্করণ করেন। মহারানা কুম্ভের সময় থেকেই এই প্রাসাদ পরিচিত হয় কুম্ভ প্রাসাদ নামে। অনিকেতরা এসে দাঁড়ালো প্রাসাদের ভেতরে। চারপাশে শুধু ইট পাথরের স্তূপ, একতলা কয়েকটা ঘর, আর তার মাথার ওপরে কিছু ছাদহীন দেওয়াল শুধু দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। বিদ্যাপতি বললেন, এক সময় এই প্রাসাদ বিভক্ত ছিল দরবার মহল, মন্দির মহল, জেননা মহল, সুরজ মহল, কানওয়ালা মহল ইত্যাদিতে। প্রাসাদের দক্ষিণ পশ্চিমে যে ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন, ওখানেই এক সময় ছিল কানওয়ালাপদ মহল। ওখানেই বাস করতেন মীরাবাই। ওই মহলেরই একটি ঘরে কৃষ্ণ নাম স্মরণ করে তিনি বিষের পাত্র তুলে নিয়েছিলেন বিক্রমাদিত্যের হাত থেকে, কিন্তু সেই বিষ পরিণত হয়েছিল অমৃতে। কানোয়ারপদ মহলেরই একটি ঘরের মেবারে সিংহাসনের উত্তরাধিকারী শিশু উদয় সিংহকে ঘাতক বনবীরের হাত থেকে রক্ষা করতে নিজের শিশুপুত্রকে বলি দেন ধাত্রীপান্না। এরকম নানা ইতিহাস ছড়িয়ে আছে এই প্রাসাদের আনাচে কানাচে। অনিকেতরা বিদ্যাপতির সঙ্গে ঘুরে ঘুরে দেখতে লাগলো প্রাসাদের বিভিন্ন অংশ। বিদ্যাপতি বলে যেতে লাগলেন প্রাসাদের ইতিহাস। তার কথা তন্ময় হয়ে শুনতে লাগলো দুজন। অনিকেতের মনে হলো এই জীর্ণ প্রাসাদ, তার ইতিহাস যেন তাকে ছুঁয়ে যাচ্ছে। একসময় বিদ্যাপতি অনিকেতদের এনে দাঁড় করালেন একটা জায়গাতে। মাটির গভীরে সিঁড়ি নেমে গিয়েছে সেখান দিয়ে। বিদ্যাপতি সেই সিঁড়িগুলো দেখিয়ে বললেন, এটা হলো একটা সুড়ঙ্গের ঢোকার মুখ। এখান থেকে কিছু দূরে গোমুখ কুণ্ড নামে এক জলাশয় আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে সেই জলাশয়ে স্নান করতে যেতেন রানীরা। কুম্ভ প্রাসাদেরই মাটির নিচের একটা ঘরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন মহারানী পদ্মিনী। পার্থ জিজ্ঞেস করল, এখান দিয়ে এখন আমরা নিচে নেমে সুড়ঙ্গে ঢুকতে পারবো? বিদ্যাপতি বললেন, না, নিচে নামার পরে সুড়ঙ্গের মুখ লোহার গারদ দিয়ে বন্ধ করা আছে। অনিকেত জিজ্ঞেস করল, কেন? বিদ্যাপতি বললেন, অনেক দিনের প্রাচীন সুড়ঙ্গ তো, তার ভেতরে ঢুকে যাতে কেউ দুর্ঘটনায় না পড়তে পারে, তাই লোহার গারদ বসিয়েছেন সরকার।
আমাদের ছেলেবেলায় এসব সুড়ঙ্গের মুখ খোলা থাকতেই দেখেছি। তখন বন্ধুদের সাথে কত সুড়ঙ্গের ভেতরে ঢুকেছি। অনেকটা সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রাসাদ দেখার পর অনিকেতরা আবার চেপে বসলো টাঙায়। টাঙায় ওঠার পর পার্থ বিদ্যাপতিকে জিজ্ঞেস করলো, এরপর আমরা কি কি দেখব? বিদ্যাপতি বললেন, দেখা তো সবে শুরু হলো। আমরা এখন যাব মহারানা কুম্ভের তৈরি বিখ্যাত বিজয় স্তম্ভ আর কুম্ভশ্যাম মন্দির দেখতে। তারপর যাব গোমুখ কুণ্ডে। তারপর বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে বিকেলে দেখতে যাব চিতরেশ্বরীর মন্দির আর পদ্মিনী প্রাসাদ। অনিকেত বলল, চিতরের অনেক কিছুই তো দেখছি কুম্ভময়। টাঙা চালাতে চালাতে বিদ্যাপতি বললেন, হ্যাঁ, চিতরের অনেক স্থাপত্যই তার সময়ে তৈরি। গোটা রাজপুতানায় তার অজস্র কীর্তি ছড়িয়ে আছে। এই মরুপ্রদেশের যে দুর্গগুলো ছড়িয়ে আছে তার মতে 34টি দুর্গই কুম্ভ একাই তৈরি করেন। তিনি শুধু সফল রণনায়কই ছিলেন না, তিনি ছিলেন শিল্প সাহিত্য সঙ্গীতের পৃষ্ঠপোষক। তিনি ছিলেন বীণাবাদক। গীতগোবিন্দের এক অপূর্ব পরিসৃষ্টও রচনা করেন তিনি। বিদ্যাপতির সঙ্গে কথা বলতে বলতে মিনিট পাঁচেকের মধ্যেই তারা হাজির হলেন সেই বিখ্যাত বিজয় স্তম্ভের সামনে। টাঙ্গা থেকে নেমে অনিকেত আর পার্থ অবাক হয়ে তাকিয়ে রইল মহারানা কুম্ভের সেই অমর কীর্তির দিকে। বিজয় স্তম্ভ, রাজপুতদের বীরত্ব সংগ্রাম, দেশপ্রেমের প্রতীক। সেই রাজা, সেই রাজত্ব আর নেই, কিন্তু আজও সদম্ভে আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে মনে করাচ্ছে রাজপুত জাতির ফেলে আসা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়কে। কত বইয়ের পাতায় অনিকেত ফটো দেখেছে এই স্তম্ভের। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীতেও পড়েছে তার গল্প, আর আজ সে দাঁড়িয়ে আছে তার সামনে। এ কথা ভাবতেই কেমন একটা রোমাঞ্চ লাগছিল তার। অনিকেত এগিয়ে চলল সেই স্তম্ভের দিকে। বিজয় স্তম্ভ এবং কুম্ভশ্যাম মন্দির দেখে অনিকেতরা যখন গোমুখ কুণ্ডের হাজির হলো তখন ঘড়িতে 1টা বাজে। রোদের তাপ থাকলেও গোমুখ কুণ্ডের পরিবেশ বেশ ঠান্ডা। ধাপে ধাপে সোপন শ্রেণী নেমে গিয়েছে গোমুখ কুণ্ডের কাকচক্ষু শীতল জলে। বিদ্যাপতি বললেন, এই কুণ্ড প্রাকৃতিক বিস্ময়। এমনিতেই রাজস্থান শুষ্ক দেশ, জলের পরিমাণ খুব কম। তার উপরে পাহাড়ের এত ওপরে এমন মিষ্টি জলের কুণ্ড সত্যি আশ্চর্যের বিষয়। দেখুন, আপনাদের বাদিকে পাহাড়ের যে ফাটল থেকে জল বের হচ্ছে সে জায়গাটা গোমুখের মতো দেখতে, তাই এর নাম দেওয়া হয়েছে গোমুখ কুণ্ড। পার্থ বলল, এই কুণ্ডেই রানীরা স্নান করতে আসতেন, তাই না? বিদ্যাপতি বললেন, হ্যাঁ, মহারানী পদ্মিনী জহরব্রত পালনের আগে এই কুণ্ডেই স্নান করেছিলেন। রাজপুতদের কাছে এই জল গঙ্গা জলের মতোই পবিত্র। গোমুখ কুণ্ডের জল দুর্গের পানীয় জলের সমস্যা মেটাতো। যুদ্ধের সময় বা অন্য কোনো সময় যাতে শত্রুরা এই জলে বিষ মেশাতে না পারে, তাই এই কুণ্ডের চারদিকে কড়া পাহারার ব্যবস্থা থাকত। অনিকেতরা যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে একটা বিরাট পাথরের ঝুলন্ত চাতাল আছে। কুণ্ডের বেশ কিছুটা অংশের উপর সেই ঝুলন্ত চাতালের চাই একটা আচ্ছাদন তৈরি করেছে। তার নিচে কয়েকটা ছোট পাথরের ঘর চোখে পড়ল অনিকেতের। সে বিদ্যাপতিকে জিজ্ঞেস করল, ওগুলো কিসের ঘর? বিদ্যাপতি বললেন, ওগুলো আসলে ঘর নয়, সুড়ঙ্গে ঢোকার মুখ। ওই পথেই কুম্ভপ্রাসাদ থেকে এখানে যাওয়া আসা করতেন রাজা রানীরা। অনিকেতরা গোমুখ কুণ্ডের সোপান শ্রেণীতে বসে রইল কিছুক্ষণ। কুণ্ডের শীতল পরিবেশে বসে থাকতে বেশ ভালো লাগছিল তাদের। একসময় বিদ্যাপতি বললেন, অনেক বেলা হয়ে গেল, এবার আমাদের ফিরতে হবে। ভালো লাগলে কাল না হয় আপনাদের আবার নিয়ে আসব। তার কথা শুনে ধীরে ধীরে উঠে পড়ল দুজন। বিদ্যাপতির টাঙায় ওঠার পর ওদের এতক্ষণে মনে হলো তাদের বেশ খিদেই পেয়েছে। পার্থ বিদ্যাপতিকে বলল, এখানে কোনো হোটেল আছে?
আমাদের খাওয়াটা সেরে নিতে হবে। বিদ্যাপতি বললেন, এদিকে তেমন কোনো হোটেল নেই, তবে যাওয়ার পথে একটা দোকান পড়বে, সেখানে পুরি সবজি পাওয়া যায়। টাঙাওয়ালারা সেখানে খাওয়া দাওয়া সারে। সেখানে কি আপনাদের চলবে? পার্থ বলল, হ্যাঁ হ্যাঁ, এবেলা ওতেই আমাদের চলে যাবে। ও বেলা সম্ভব হলে ভাত টাতের খোঁজ করা যাবে। বিদ্যাপতি তার কথা শুনে বললেন, ও বেলা আপনারা আমার ওখানেই খাবেন, আমিই ব্যবস্থা করব। কিছুক্ষণের মধ্যেই বিদ্যাপতি টাঙা এসে থামল দোকানের সামনে। ছোট্ট দোকান, তার সামনে খাটিয়া পাতা। জনা তিনেক টাঙাওয়ালা বসে খাচ্ছে সেখানে। অনিকেতরা গিয়ে বসলো খাটিয়ার উপরে। বিদ্যাপতিকেও ডাকলো তাদের সঙ্গে খাওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হলেন না। তিনি অনিকেতদের পাশের খাটিয়ায় বসে থাকা সম্ভবত তার পরিচিত একজন লোকের সঙ্গে বাজার নিয়ে কথা বলতে শুরু করলেন। সবজি আর গরম গরম রুটি খেতে মন্দ লাগলো না তাদের। রান্নার গুণেই হোক বা খিদের জন্যই হোক, বেশ তৃপ্তি করে খেলো তারা। তারপর আবার চেপে বসলো টাঙায়। বিদ্যাপতির বাড়ির সামনে যখন পৌঁছলো তখন 2টো বেজে গিয়েছে। টাঙা থেকে নেমে দরজার তালা খুলতে খুলতে বিদ্যাপতি বললেন, ঘন্টা 2 বিশ্রাম নিয়ে নিন, 4:30 নাগাদ আমরা আবার বাইরে যাব। তালাটা খোলার পর বিদ্যাপতির পেছন পেছন ওরা বাড়ির ভেতরে ঢুকলো। বিদ্যাপতি নিজের ঘরে ঢুকে পড়লেন। পার্থ নিজেদের ঘরের শিকল খুলে ভেতরে ঢুকলো। বারান্দার এক কোনায় একটা জল ভরা চৌবাচ্চা আছে, সেখানে একটা ছোট বালতিও রাখা আছে। অনিকেত চৌবাচ্চা থেকে বালতিতে জল তুলে নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিল। তারপর ঘরে গিয়ে ঢুকলো। সে দেখল পার্থ ততক্ষণে টান টান হয়ে শুয়ে পড়েছে বিছানায়। অনিকেত ঘরে ঢুকতেই সে তাকে বলল, দরজাটা ভেজিয়ে দে, আলো আসছে চোখে, আমি এখন একটু ঘুমিয়ে নেব। অনিকেত দিচ্ছি বলে পিছন ফিরে পাল্লাটা বন্ধ করতে যেতেই হঠাৎ তার চোখ পড়ল বারান্দার উল্টো দিকের সেই ঘরটায়। জানলার পাল্লাটা খোলা, আর সেই জানলা দিয়ে অনিকেতের দিকে তাকিয়ে আছেন বিদ্যাপতির দাদা। অনিকেত দরজার পাল্লা ধরে তাকিয়ে রইল সেদিকে। কয়েক মুহূর্ত পর জানলাটা আবার ধীরে ধীরে বন্ধ করে দিলেন গণপতি। অনিকেত নিজেদের ঘরের পাল্লাটা বন্ধ করে পার্থর পাশে এসে শুয়ে পড়ল। আগের রাতে জয়পুর থেকে আসার সময় ট্রেনে ভালো ঘুম হয়নি তার। বিছানায় শোয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘুম নেমে এলো অনিকেতের চোখে। বিদ্যাপতির ডাকে যখন অনিকেত পার্থর ঘুম ভাঙল তখন 4টা বেজে গিয়েছে। বিদ্যাপতি দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, শীতের বেলা, আলো বেশিক্ষণ থাকবে না। তার আগেই চিতোশ্বরীর মন্দির আর পদ্মিনী প্রাসাদ দেখে শেষ করতে হবে। আর সঙ্গে শীতের পোশাক নিয়ে নেবেন, সন্ধে নামার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা পড়বে। মিনিট 15-র মধ্যেই তৈরি হয়ে নিল দুজনে। বিদ্যাপতি তৈরিই ছিলেন। অনিকেতদের নিয়ে তিনি বেরিয়ে পড়লেন চিতোরেশ্বরী মন্দিরের দিকে। পথে যেতে যেতে বিদ্যাপতি অনিকেতদের বললেন, ভাবছি চিতোরেশ্বরী মন্দিরের কাছে আপনাদের নামিয়ে দিয়ে আমরামপোলের কাছে বাজার করতে যাব। চিতোরেশ্বরী মন্দির থেকে পদ্মিনী প্রাসাদ বা জলমহল খুব বেশি দূরে নয়, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন সেখানে। আমি আপনাদের জন্য বাজার করে ফিরে এসে জলমহলের কাছ থেকে আপনাদের আবার টাঙায় তুলে নেব। পার্থ বলল, ঠিক আছে, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। বিদ্যাপতির বাড়ি থেকে চিতোরেশ্বরী মন্দিরে পৌঁছাতে তাদের মিনিট 20 সময় লাগলো। মন্দিরের সামনে অনিকেতদের নামিয়ে দিয়ে বাজার করতে চলে গেলেন বিদ্যাপতি। তার আগেই অবশ্য টাঙা থেকে নেমেই তার হাতে একটা 100 টাকার নোট গুজে দিল পার্থ। অনিকেত আর পার্থ ঢুকলো মন্দির চত্বরে। প্রাচীন মন্দির। গর্ভগৃহে অধিষ্ঠিত আছেন দেবী কালিকা। কালী মূর্তি এখানে চিতোরেশ্বরীর রূপে পূজিতা। গর্ভগৃহে চিতোরেশ্বরীকে দেখার পর মন্দির চত্বরে একটা বেদির ওপর বসলো দুজনে। অনিকেত পার্থকে বলল, এই চিতোরেশ্বরীকে নিয়ে একটা অদ্ভুত গল্প আছে, আমি টট সাহেবের লেখায় পড়েছি। পার্থ বলল, কি গল্প? অনিকেত শুরু করল,
চিতোরে তখন তুমুল যুদ্ধ শুরু হয়েছে আলাউদ্দিনের সেনাদল ও মহারানা লক্ষণ সিংহের সেনাদলের মধ্যে। প্রতিদিন বৃদ্ধ মহারানা লক্ষণ সিংহ এই মন্দিরে এসে যুদ্ধ জয়ের জন্য প্রার্থনা করেন, কিন্তু প্রতিদিনই দেখা যায় যুদ্ধক্ষেত্রে পরাজয় ঘটতে থাকে রাজপুতদের। বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ বিসর্জন দেন তারা, কিন্তু বিজয়লক্ষ্মী অধরাই থেকে যায় তাদের কাছে। একদিন রেগে গিয়ে রানার দেবমূর্তির সামনে দাঁড়িয়ে বললেন, মা, আর কত রাজপুতদের রক্ত পান করলে তোর তৃষ্ণা মিটবে বল। এই বলে তিনি দেবীকে পিশাচিনী বলে গাল দিয়ে গর্ভগৃহ ত্যাগ করেন। সেদিন রাতেই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পেলেন একটা কণ্ঠস্বর, मैं भूखा हूँ, অর্থাৎ আমি ক্ষুধার্ত। লক্ষণ সিংহ দেখলেন তার সামনে আবির্ভূত হয়েছেন চিতোরেশ্বরী। দেবী তাকে বললেন, যতদিন না যুদ্ধক্ষেত্রে তোর 12 জন পুত্রের মৃত্যু হবে ততদিন আমার রক্ত তৃষ্ণা মিটবে না। রাজা বলে অভিষেক করিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠা তাদের। তাদের মৃত্যু ঘটলে অবসান হবে এ যুদ্ধে। এই বলে নাকি অন্ধকারে মিলিয়ে গেলেন দেবী। পরদিন দরবারের সভাসদদের লক্ষণ সিংহ এ কথা বলায় তারা হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা। তারা ভাবলেন বৃদ্ধ মহারানা নিশ্চয়ই ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন। কিন্তু সেদিন রাতেও একই স্বপ্ন দেখলেন মহারানা। পরদিন ঘুম থেকে উঠেই তিনি সিদ্ধান্ত নিলেন দেবী আজ্ঞা পালন করবেন। জ্যেষ্ঠ পুত্র অরিসিংহকে চিতোরের সিংহাসনে বসিয়ে তারপর তাকে যুদ্ধক্ষেত্রে পাঠালেন তিনি, এবং সেখানেই তার মৃত্যু হল। দ্বিতীয় পুত্র অজয় সিংহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন লক্ষণ সিংহ। তাকে তিনি যুদ্ধক্ষেত্রে পাঠালেন না। চিতোরের ভাবী রক্ষাকর্তা বলে তাকে নির্বাচন করে তার পরিবর্তে তৃতীয় পুত্রকে যুদ্ধক্ষেত্রে পাঠালেন। একইভাবে একের পর এক পুত্রের প্রাণ বিসর্জন দিতে লাগলেন বৃদ্ধ মহারানা। এই পর্যন্ত বলেই চুপ করে গেল অনিকেত। পার্থ জিজ্ঞেস করল, তারপর কি হলো? অনিকেত বলল, না, সে যুদ্ধে জয়লাভ করেননি লক্ষণ সিংহ। মহারানার 10ম পুত্রের মৃত্যুর সঙ্গে সঙ্গেই চূড়ান্ত পরাজয় ঘটল রাজপুতদের। 1303 খ্রিস্টাব্দের 25 আগস্ট কেল্লার পতন হল। রক্তে পিচ্ছিল সূর্যতরণ অতিক্রম করে কেল্লায় ঢুকলেন আলাউদ্দিন। অনিকেত তার কথা শেষ করার পর পার্থ বলল, তুই তো ভালো গল্প বলতে পারিস, বিদ্যাপতি বাবুর যে কোনো অংশে কম যাস না। অনিকেত কবজি উল্টে একবার ঘড়ি দেখল, তারপর বলল, চল তাহলে এবার পদ্মিনী প্রাসাদের দিকে যাওয়া যাক। মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে এলো অনিকেতরা। একজন স্থানীয় মানুষের কাছ থেকে পদ্মিনী প্রাসাদে যাওয়ার রাস্তাটা জেনে নিল। তারপর সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলো তারা। মোরাম বিছানোর রাস্তা একদম সোজা চলে গিয়েছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। কিছুটা এগোবার পর রাস্তার বাঁ পাশে চোখে পড়ল একটা বিরাট মাঠ। সেই মাঠে একজন লোক একটা মোটর বাইক নিয়ে চক্কর কাটছে। লোকটির হাত মনে হয় একদম কাঁচা। মাঝে মাঝে প্রচন্ড গো গো শব্দ করছে গাড়িটা। তা দেখে পার্থ বলল, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী কত পাল্টে যায়। হয়তো এই মাঠেই এক সময় ঘোড়া চড়া শিখত লোকটা, আর আজ শিখছে মোটর বাইক চালানো। হয়তো আরো 100 বছর পর এই মাঠ থেকেই স্পেসশিপ উড়ে যাবে মহাকাশে। অনিকেত পার্থর কথা শুনে কি একটা উত্তর দিতে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল বাইকটা প্রচন্ড শব্দ করতে করতে ঝড়ের বেগে মাঠ ছেড়ে রাস্তার দিকে এগিয়ে আসছে। তা দেখে অনিকেত পার্থর হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিল তাকে। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের কয়েক হাত দূর দিয়ে বাইকটা মাঠ ছেড়ে রাস্তায় উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের একটা গাছের ধাক্কা মারল। চালক আর বাইক দুজনেই ছিটকে পড়ল। ঘটনাটা দেখে কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল ওরা, কিন্তু তারপরেই দুজনে ছুটল লোকটা যেখানে পড়ে আছে সেই দিকে। তারা যখন লোকটার কাছে গিয়ে দাঁড়ালো তখন লোকটি মাটির উপর উঠে বসেছে। পার্থ বুঝতে পারল আঘাতটা তাহলে সেরকম মারাত্মক নয়। মাথায় হেলমেট থাকায় বেঁচে গিয়েছে লোকটা। সে ইশারায় তাকে দাঁড় করিয়ে দিতে বলল। দুজনে মিলে দাঁড় করিয়ে দিল লোকটাকে। লোকটির পরনে ব্লু জিন্স আর লাল রঙের টি শার্ট, পায়ে স্পোর্টস শু। লোকটি তার মাথার হেলমেটটি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। তার হাত ওপরে উঠাতে কষ্ট হচ্ছে। ডান হাতের কনুইয়ের নিচে বেশ অনেকটা জায়গা ছড়ে গিয়েছে।
রক্ত বের হচ্ছে সেখান থেকে। অনিকেত তার হেলমেটটা খুলে দিতেই ভেতর থেকে বেরিয়ে পড়ল বছর 30 এক যুবকের সুন্দর মুখ। একটু ধাতস্থ হওয়ার পর সে হিন্দিতে বলল, ধন্যবাদ, আসলে নতুন কিনেছি গাড়িটা, তাই কন্ট্রোল রাখতে পারিনি। তারপরে সে অনিকেতকে জিজ্ঞেস করল, আপনারা কি ট্যুরিস্ট? পার্থ উত্তর দিতে যাচ্ছিল হ্যাঁ, কিন্তু বিদ্যাপতি সেই কথাটা মনে পড়ে যাওয়ায় সে বলল, আমরা এখানে এক আত্মীয়ের বাড়িতে এসেছি। তার কথা শোনার পর সে কয়েক মুহূর্ত পার্থর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আজ সকালে পণ্ডিতজির টাঙায় তো আপনারা ছিলেন, তাই না? পার্থ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ। অনিকেতের মনে হলো লোকটিকে আগে কোথাও দেখেছে। হঠাৎ সে চিনে ফেলল লোকটিকে। এই লোকটাই তো রাজার মতো পোশাক পরে ঘোড়ায় চেপে অনিকেতদের টাঙার পথ আগলে দাঁড়িয়েছিল কেল্লায় আসার পথে। বিদ্যাপতির কথা অনুযায়ী সে একজন রাজবংশধর। অনিকেতের সঙ্গে একটা জলের বোতল ছিল। সেটা দেখে লোকটি বলল, আমাকে একটু জল দিন। বোতলের মুখটা খুলে অনিকেত জলের বোতলটা এগিয়ে দিল। পার্থর এবার নজর পড়ল গাড়িটার উপর। সে কাছে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। নামি কোম্পানির হাল ফ্যাশনের দামি বাইক, এখনো নম্বর হয়নি। গাড়ির হেডলাইটটা ভেঙে গিয়েছে, তাছাড়া অন্য কোনো ক্ষতি হয়নি। পার্থ ফিরে এলো। লোকটি চোখে মুখে বেশ ভালো করে জল দিয়ে এবং খানিকটা জল খেয়ে অনিকেতকে বলল, ঘোড়ার পিঠ থেকে পোলো খেলার সময় মাঠে বেশ কয়েকবার পড়ে গিয়েছি, তবে বাইক থেকে এই প্রথমবার পড়লাম। অবশ্য দিন পাঁচেক আগে জয়পুর থেকে বাইকটা আনিয়েছি মাত্র। অনিকেত বলল, এটা কোনো ব্যাপার নয়, প্রথম প্রথম এরকম দুর্ঘটনা অনেকেরই ঘটে। পার্থ জিজ্ঞেস করল, আপনি পোলো খেলেন? সে বলল, শুধু খেলি না, আমি একটা নামি দলের ক্যাপ্টেন। পার্থ জিজ্ঞেস করল, কোথায় খেলেন? উদয়পুরে একটা প্লেগ্রাউন্ড আছে, সেখানে। এরপর লোকটি পার্থকে জিজ্ঞেস করল, আচ্ছা, পণ্ডিতজি আপনাদের কেমন আত্মীয় হন? বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হলো পার্থকে। বলল, উনি আমাদের সম্পর্কে কাকা হন। ওদের কথা শুনে কয়েক মুহূর্ত যেন কি ভাবলো লোকটা। পার্থরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল তার কিছুটা দূরে একটা পাথরের ভাঙা স্তম্ভ রাস্তার পাশে শোয়ানো ছিল। সেটা দেখে লোকটি বলল, চলুন ওই পাথরটার উপরে গিয়ে একটু বসি, আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। পার্থ এবং অনিকেত লোকটির সঙ্গে গিয়ে বসলো সেখানে। বসার পর লোকটি জিজ্ঞেস করল, আমার পরিচয় এখন আপনাদের দেয়া হয়নি। আমার নাম রানা বিক্রম সিংহ। আপনারা নিশ্চয়ই মহারানা কুম্ভের কথা শুনেছেন। আমি তাদের বংশধর। অনিকেত বলল, আপনি যে রাজবংশধর এ কথা কাকা বলেছেন আমাদের, তবে আপনি যে মহারানা কুম্ভের বংশধর তা জানা ছিল না। অনিকেতের কথা শুনে এতক্ষণ পর পার্থও চিনতে পারল তাকে। বিক্রম সিংহ বললেন, আপনাদের কাকা আর কিছু বলেননি আমার সম্পর্কে? অনিকেত বলল, না। বিক্রম সিংহ এরপর একটু দোনমনো করে বললেন, পণ্ডিতজিকে আপনারা একটু বোঝান। পণ্ডিতজি আমার প্রয়াত পিতার বন্ধু ছিলেন, তাকে আমি ঠকাবো না। আমি তাকে 5 লাখ পর্যন্ত দিতে রাজি আছি, আর সেখানে কিছু পেলে তারও একটা অংশ আমি তাকে দেব। প্রাসাদটা যেন তিনি আমাকে দেন। অনিকেতরা বিক্রম সিংহের কথা কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পার্থ বিক্রম সিংহকে বলল, আমরা আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি কোন প্রাসাদের কথা বলছেন? আমি ঝুনঝুন প্রাসাদের কথা বলছি। পণ্ডিতজির বাড়ির উত্তর দিকে জঙ্গলের মধ্যে যে প্রাসাদটা রয়েছে সেটা, বললেন বিক্রম সিংহ। অনিকেত অবাক হয়ে বলল, ওই প্রাসাদের মালিক বিদ্যাপতি ভট্টাচার্য? বিক্রম সিংহ বললেন, কেন, আপনারা জানেন না সেটা? তার গলায় বিস্ময়ের সুর ঝরে পড়ল। এরপর উঠে দাঁড়ালেন বিক্রম সিংহ। ঠোঁটের কোণায় একটা চাপা হাসি ফুটে উঠল। তিনি বললেন, গণপতিজি বা পণ্ডিতজির মুখে আগে কিন্তু আমি কখনো শুনিনি যে
তাদের কোনো ভাইও আছে। যাই হোক, আমার কথাটা কিন্তু আপনারা চাচাজিকে বলবেন। ইতোমধ্যে সেখানে এসে হাজির হন বিক্রম সিংহের সেই 2 জন ঘোড়া সওয়ার। তাদের একজন বিক্রম সিংহের সেই কালো ঘোড়াটাকে সঙ্গে করে এনেছেন। বিক্রম সিংহ তাদের দেখে অনিকেতদের বললেন, ওরা আমার দেহরক্ষী, আমাকে খুঁজতে এসেছে। আপনারা এবার যান, অনেকটা সময় নষ্ট করলাম আপনাদের, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। অনিকেতরা উঠে পড়ল তার কথা শোনার পর। তারপর তাকে ধন্যবাদ জানিয়ে যখন রাস্তার দিকে পা বাড়াতে যাচ্ছে, তখন বিক্রম সিংহ বললেন, আরো 2টো কথা বলবেন পণ্ডিতজিকে। তিনি যেন লকেশ সিংহের থেকে একটু সাবধানে থাকেন। আর আমি কিন্তু ভূত একদম বিশ্বাস করি না।